চিন্তিত হতে শুরু করেন। যদিও আমি তাদের বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম। এখানে সবচেয়ে বড় বিষয় হলো, স্বপ্নে দেখা দেওয়ার পর ঝুমা আমাকে মোট 7 দিনের সময় দিয়েছিল, কিন্তু 10-12 দিন পেরিয়ে গেলেও আমার সাথে সেরকম কিছু ঘটেনি। আর পূর্বের অসুস্থতাও তখন প্রায় কেটে গিয়েছে। তাই চিন্তার কোনো কারণ নেই বলে তাদেরকে কোনোভাবে শান্ত করতে সক্ষম হই। পরের দিন বিকেলে আমার ফুপুর বাড়ির সবাই আমাদের বাড়িতে এসে উপস্থিত হন। তারাও নাকি এলাকার মানুষদের কাছ থেকে আমার ব্যাপারে শুনেছেন। তাই আমার জীবন বাঁচাতে তারা তাদের একমাত্র মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে চান। আর তাদের সেই প্রস্তাব নিয়েই নাকি তারা আমাদের বাড়িতে এসেছেন। ফুপুর কথা শুনে মা বাবা বুকটা যেন খুশিতে ভরে উঠেছিল, কিন্তু আমি কেন যেন খুব একটা বেশি খুশি হতে পারছিলাম না। এদিকে বিয়ে ঠিক হবার পর থেকেই আমি আবার অসুস্থ হতে শুরু করি। ঝুমার লাশ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ঠিক যেমন অস্বস্তি আর অস্থিরতায় ছটফট করছিলাম, বিয়ের পাকা কথা হবার পরের দিন থেকে আমি আবার সেভাবেই অস্থিরতা বোধ করছিলাম। তাই বাবা মা আর দেরি করতে চাননি। তারা 2-1 দিনের মাঝেই ছোট্ট একটা আয়োজনে বিয়েটা করিয়ে দিতে চাইলেন। সেজন্য আমি আর আপত্তি জানাইনি। মূলত এটাই ছিল তানভীর ভাইয়ের জীবনে ঘটে যাওয়া আশ্চর্যজনক কিছু ঘটনা, যেটি তিনি আমাদের ছোট ভাই মেহেদির সাথে শেয়ার করেছিলেন। কিন্তু আপনাদের কি মনে আছে, তানভীর ভাইয়ের ঘটনা শুরু করার আগে আমার জীবনে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনার কথা বলেছিলাম? এবার বোধহয় সেই ঘটনাটা বলার সময় এসে গেছে। আমার জীবনে ঘটে যাওয়া সেই অদ্ভুত ঘটনার মূলে ছিল তানভীর ভাইয়ের আকস্মিক মৃত্যু। কাশিমপুর খালপাড়ে বাবার কোলে থাকা মাদ্রাসা ছাত্রের কথা মনে আছে আপনাদের? ওটা আর কেউ নয়, ওটা ছিলাম আমি। খালের পানিতে কচুরিপানার মাঝে ভেসে থাকা লাশটাও অন্য কারো ছিল না, ওটা ছিল তানভীর ভাইয়ের লাশ। ওই দৃশ্য আমাকে আজও তাড়নায় চষে বেড়ায়। ঘটনার মাসখানেক পর যখন আমি মেহেদির সাথে দেখা করি, তখন মেহেদি আমাকে তানভীর ভাইয়ের সব ঘটনাই বলেছিল। আর এও বলেছিল যে তার মৃত্যু কিভাবে ঘটেছে। আমি না হয় ওর মতো করেই বলার চেষ্টা করি। গায়ে হলুদের দিন বিকেলবেলা তানভীর ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে চেক আপের পর 2 দিনের জন্য রেস্ট করতে বলেন। অতিরিক্ত স্ট্রেসের কারণে এমনটা হয়েছে বলে ডাক্তারের ধারণা ছিল। যাই হোক, অসুস্থতার কারণে গায়ে হলুদের অনুষ্ঠানটা একদিন পিছিয়ে দেওয়া হয়। ওই দিন রাতের বেলা আমি ভাইয়ার পাশেই ছিলাম। আর তখনই কেন জানি না ভাইয়া আমাকে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো নিজে থেকেই বলতে শুরু করেন। আমি চুপচাপ ভাইয়ার কথা শুনছিলাম, কিন্তু কখনো কল্পনাও করিনি যে মাত্র 1 দিনের মাথায় আমাকে আমার বড় ভাই হারাতে হবে। একদিন পরেই ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। হলুদ সন্ধ্যায় অনেক আত্মীয় এসেছিলেন, তবে গ্রামের কেউ হয়তো আর সাহস পায়নি সেদিন। সব আয়োজন শেষ করার পর ভাইয়াকে ডাকতে গিয়ে দেখি উনি ঘরে নেই। ব্যাপারটা মাকে জানালে তিনি বলেন ভাইয়া নাকি মাত্রই একজনের সাথে দেখা করতে বাসা থেকে বেরিয়েছে, একটু পরেই নাকি ফিরে আসবে। মায়ের কথা মতো আমরাও অপেক্ষা করতে থাকি, কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও ভাইয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে রাত বাড়তে থাকায় সবার কপালে চিন্তার ছাপ দেখা দেয়। তাই দেরি না করে সবাই ভাইয়াকে খুঁজতে বেরিয়ে পড়ি। অনেক খুঁজেছি ভাইয়াকে, কিন্তু পাইনি। বাড়ি থেকে বেরোনোর আগে ভাইয়া মাকে বলেছিলেন একজনের সাথে দেখা করে ফিরে আসবেন। মাও ভেবেছিলেন হয়তো কোনো বন্ধু এসেছে, তবে এমনটা ঘটবে সেটা কেউ কল্পনাও করতে পারেননি। সারাটা রাত ভাইয়াকে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। রাত পেরিয়ে ভোর হতেই এক লোক এসে খবর দিল যে কাশিমপুর খালপাড়ে নাকি একজনকে পাওয়া গেছে। কথাটা শুনে বুকটা কেঁপে উঠল। আমরাও ছুটতে ছুটতে পৌঁছে গেলাম ওখানে। তারপর সবটুকু তো তুই নিজের চোখেই দেখেছিস। লাশ তোলার পর তার চেহারায় এতগুলো আঁচড়ের দাগ সবাইকে আটকে দিয়েছিল। মনে হচ্ছিল কেউ যেন মাত্রই ধারালো নখ দিয়ে তার মুখের ওপর ইচ্ছে মতো আঁচড় কেটেছে, কারণ তাজা রক্ত বেরোচ্ছিল তখন ওখান থেকে। এরপর একটা পরিবারের কি অবস্থা হতে পারে তা বর্ণনাতীত। ভাইয়ার লাশ, জানাজা ও দাফনের পর মামা আবার সেই কবিরাজের সাথে যোগাযোগ করেন। কবিরাজকে সবটা জানালে তিনি বলেন সেদিনের অসুস্থতা ওই বদজিনের একটা চক্রান্ত মাত্র। তারা চেয়েছিল কবিরাজের দেয়া 7 দিনের গণ্ডিটা কোনোভাবে কাটাতে। 7 দিন কেটে গেলেই ওরা নিজেদের স্বার্থ হাসিল করতে পারবে। তাই আমাদের নাকি সবচেয়ে বড় ভুল হয়েছে বিয়েটা একদিন পিছিয়ে দেয়া। সঠিক সময়ে বিয়েটা হলে হয়তো আজ ভাইয়াকে বাঁচানো সম্ভব হতো। কবিরাজ এটাও বলেন 7 দিন সম্পূর্ণরূপে কেটে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তারা কোনো ক্ষতি করতে পারছিল না বলে হলুদের দিন ডেকে নিয়ে ভাইয়াকে একটা ঘোরের মধ্যে রেখে খালপাড়ে নিয়ে গিয়েছিল। আর ফজরের আজান দেওয়ার ঠিক আগ মুহূর্তে তাকে মেরে ওখানে ফেলে রেখেছিল। আমরা যদি রাতের বেলাতেও ওখানে খুঁজে আসতাম, তাহলে হয়তো ভাইয়াকে বাঁচানোর একটা পথ খোলা থাকতো। কথা
কথাগুলো বলতে গিয়ে মেহেদি অঝরে চোখের পানি ফেলছিল। আমি ওকে দেখে আমিও যেন চোখের পানি ধরে রাখতে পারলাম না। সত্যি বাস্তবতা বড়ই কঠিন। তানভীর ভাইয়ের মৃত্যুর পর তার কলিগরা বিভিন্নভাবে কেস ফাইল করে তার মৃত্যু রহস্য উন্মোচন করতে চাইলেও পরিবার থেকে বাধা দেওয়া হয়েছিল। পুলিশ সদস্যদের বলা হয় কোনো এক জটিল রোগের কারণে তানভীর ভাইয়ের মৃত্যু ঘটেছে। যেহেতু তারা সবাই জানতেন কালো জাদু করা এক মেয়ে মৃত্যু রহস্য ভেদ করতে গিয়েই ভাইয়ের এমন অবস্থা হয়েছে, সেহেতু অন্য কারো এমন অবস্থা হোক সেটা কেউ চাইবে না। তাই পরবর্তীতে এটা নিয়ে কোনো কেস ফাইল করা বা আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়া হয়নি। এই তো ছিল বোরহান ভাইয়ের শেয়ার করা হৃদয় বিদারক ঘটনাটি প্রথমবার শুনে আমার কাছে বেশ ভালো লেগেছিল, তাই শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর হ্যাঁ, বোরহান ভাই আমাকে বলেছেন উনি তানভীর ভাইয়ের বাসার একটা ছবি আমাদের দেওয়ার চেষ্টা করবেন এবং সেই খালপাড়ের ছবিটাও সংগ্রহের চেষ্টা করে আমাদের কাছে পাঠাবেন। ইনশাল্লাহ ছবি দুটো হাতে পেলে অবশ্যই গ্রুপ এবং পেজে আপলোড করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই।